কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে প্রায় 200 বছরের পুরনো হংসেশ্বরী মন্দির আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেখানে আপনারা দেখতে পারবেন প্রাচীন ঐতিহাসিক ছোঁয়া এবং এখানকার প্রাচীন গঙ্গাবক্ষের যে ঐতিহ্য সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। মাত্র 20 টাকার বিনিময়ে কলকাতা থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরটিতে। চলুন আজকে মন্দিরের সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে, আর নৈহাটি স্টেশন থেকে ইন্ট্রোটা নিচ্ছি কারণ হচ্ছে দমদম স্টেশন থেকে আমি তাড়াহুড়ো করে উঠে পড়েছিলাম ট্রেনে, তাই ইন্ট্রো নেওয়া হয়নি। তাই এখন নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। আজকে আমার গন্তব্য হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, আর বাঁশবেড়িয়া থেকে তোমাদেরকে আজকে নিয়ে যাবো এক ঐতিহাসিক স্থান, যেখানে ঐতিহাসিক স্থানে হংসেশ্বরী মন্দির আছে, যার কিন্তু ইতিহাসটা দারুণ কিন্তু ইতিহাস রয়েছে। আর এই হংসেশ্বরী মন্দির কিন্তু এক দারুণ, কিন্তু তোমরা একদিনেই কিন্তু ঘুরে আসতে পারবে এই মন্দিরে। আর সুন্দর গঙ্গার বক্ষের পাশেই কিন্তু এই মন্দির, তোমাদেরকে আজকে দর্শন করাবো। সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। এখন আমি নৈহাটি স্টেশন থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমাকে যেতে হবে যে ব্যান্ডেল, সেখান থেকে আবার যেতে হবে বাঁশবেড়িয়া। চলো আজকে ভিডিও শুরু করা যায়। দেখো এখন আমি আছি 2 নম্বর স্টেশনে, এখান থেকে ট্রেনে করে যাবো হচ্ছে ব্যান্ডেল, সেখান থেকে আবার ট্রেনে করে যেতে হবে বাঁশবেড়িয়া। আর 2 নম্বরে কিন্তু ট্রেন ঢুকে গেছে, দেখো এখন ট্রেনে উঠে এখন যাব ব্যান্ডেল। চলো ট্রেনে উঠি, আর ভিড় কিন্তু প্রচুর। তারপর তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি ট্রেনে যেতে যেতে। চলো ট্রেনে আসছে, এসে গেছে, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু ঘড়ি কাটা প্রায় 11:30 মতন বাজে, আর বেলা হয়ে গেছে অনেক, শরীরটা খারাপ, তাই উঠতে দেরি হয়ে গেছিলো, তাই বেলা করে যাচ্ছি। আর তোমরা কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। আর আমাদের এখান থেকে মানে দমদম থেকে মূল্য পড়েছে প্রায় 10 টাকা পড়েছে ট্রেন ভাড়া। চলো ট্রেন ছেড়ে দিচ্ছে, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। নৈহাটি স্টেশন ছেড়ে দিল, আর ওপাশের লাইনটা চেঞ্জ হয়ে যাবে, যে লাইনটা কৃষ্ণনগর গেদে চলে যাচ্ছে শান্তিপুরের দিকে একটা লাইন চলে যাবে। আর এটা এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো গড়িপা স্টেশনে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি গড়িপা স্টেশন। এরপরে গিয়ে ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে কিন্তু আবার ট্রেন চেঞ্জ করতে হবে, যে কাটোয়া যে লোকাল ধরতে হবে ব্যান্ডেল থেকে আবার গিয়ে। চলো এখন আমরা পার হচ্ছি হুগলি ব্রিজ। গঙ্গা বক্ষের উপর দিয়ে যাচ্ছি, হুগলি ব্রিজের উপর দিয়ে। এখন আমাদের ট্রেন ঢুকলো কিন্তু হুগলি ঘাট, দেখো হুগলি ঘাটে চলে আসলো ট্রেন। আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্যান্ডেলের কাছাকাছি চলে আসছে, আর ওপাশে দেখো লাইনটা, ওইটা হচ্ছে হাওড়া ব্যান্ডেল লাইন, ওই লাইনটা চলে আসছে কিন্তু পুরো ব্যান্ডেল। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনটা এখন ব্যান্ডেল স্টেশনে। তোমরা ওপাশ থেকেও আসতে পারো, হাওড়া কাটোয়া লোকাল ধরেও তোমরা চলে আসতে পারো কিন্তু। আর হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন তোমরা কাটোয়া যাওয়ার পেয়ে যাবে। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসতে যাও, সকাল 5টার সময় 5:30টার সময় ট্রেন আছে, আর শিয়ালদা জঙ্গিপুর, এছাড়া 8টার সময় আছে শিয়ালদা কাটোয়া লোকাল, সেটা ধরেও আসতে পারো। আর তোমরা যদি ধরো বেলা করে যদি আসতে চাও, তাহলে কিন্তু আমি যেভাবে আসলাম ওইভাবেও তোমরা আসতে পারো। এছাড়া তোমরা হাওড়া থেকেও যদি আসতে চাও, তাহলে অ্যাভেলেবেল ট্রেন কিন্তু কাটোয়া যাওয়ার পেয়ে যাবে। আর যদি শিয়ালদা থেকে আসতে আমি যেভাবে আসলাম এইভাবেও কিন্তু তোমরা চলে আসতে পারো। দেখো এখন ব্যান্ডেল নেমে গেছি, এখান থেকে আবার যাবো কাটোয়া লোকাল ধরবো। চলো কাটোয়া লোকালের ওখানে যাই, সেখানে দেখো কাটোয়া লোকাল ঢুকে আছে ব্যান্ডেল কাটোয়া। 7 নম্বর স্টেশনে দেবে, 12:15 কিন্তু ছাড়বো। চলো ট্রেনে উঠে তারপর স্টেশনে নেবে, তোমাদের সাথে কথা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন থেকে 12:15 কিন্তু ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টেশনেই আমরা নামবো বাঁশবেড়িয়াতে। এখন বাজে 12:15, আর ট্রেন ছেড়ে দিল কিন্তু এখানে। আর যেহেতু আমি ট্রেন চেঞ্জ করে করে দুটো ট্রেন চেঞ্জ করতে হলো, তাই আমার একটু দেরি হয়ে গেল। নাহলে তোমরা এক ট্রেনে আসলে অনেক সহজেই চলে আসতে হবে খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে প্রায় 12:30। এখন আমি নেমে পড়লাম বাঁশবেড়িয়া স্টেশনে, আর আমি 2 নম্বর স্টেশনে নেমেছি। এখান থেকে যাবো 1 নম্বর স্টেশনের দিকে।
আর আমার কিন্তু দমদম থেকে এখানে আসতে খরচা হয়েছে টিকিট মূল্য 10 টাকা। এবার টোটো করে যাব, সেটা কত খরচা হচ্ছে তোমরা এখানে কিন্তু মাত্র 20 থেকে 25 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এত সুন্দর একটা জায়গায় কিন্তু ঘুরতে আসতে পারবে। বাঁশবেড়িয়ায় শুধু কার্তিক পুজো না, এখানে একটা ভ্রমণ স্থানও রয়েছে, সেই ভ্রমণ স্থানও আজকে তোমাদের সামনে ঘুরে দেখাবো। চলো তাহলে এবারে ওপারে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 2 নম্বর স্টেশনে এসেছি। 2 নম্বর স্টেশন থেকে এখন এই ওভারব্রিজ ধরে যাবো 1 নম্বর স্টেশনে। 1 নম্বর স্টেশন থেকে আমি বাইরে বেরাবো। চলো বাঁশবেড়িয়া 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখান থেকে আমরা টোটো করব, টোটো করে বাইরের দিকে যাব, তারপরে মন্দিরের সামনে টোটো করে নেমে পড়লাম। টোটো করে নেমেই কিন্তু বাঁদিকে রাস্তায় যেখানে বলবো হংসেশ্বরী মন্দির, ওখানে নামিয়ে দেবে, বাঁদিকে রাস্তাতে চলে আসবে। মাত্র কিন্তু 10 টাকা নিচে টোটোয়, মানে মাত্র 10 টাকা স্টেশন থেকে চলে আসতে পারবে এই মন্দিরের সামনে। চলো মন্দিরে যাই। টোটো থেকে নেবে যে রাস্তা বাঁদিকে আছে, বাঁদিকে রাস্তা ধরে সোজা চলে আসলেই কিন্তু পৌঁছে যেতে পারবে। আর এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রসাদের সামগ্রী সেগুলো রয়েছে। আর এইখানে তোমাদের সমস্ত তথ্য আজকে তুলে ধরবো, কখন খোলে বন্ধ হয়, ভোগ প্রসাদ সমস্ত কিছু আজকে তোমাদেরকে জানাবো। চলো দেখো এখানে পুজোর সামগ্রী যে এখান থেকে কিনতে পারবে। তবে এখানে মন্দিরে পুজো দেওয়ার যে সামগ্রী সেগুলো এখানে কেনা যাবে, ঠিক আছে। চলো এখন কিন্তু মন্দিরের সামনে আমরা চলে আসছি। আর এখানকার পরিবেশটা সত্যি দারুণ। একদিনের ছুটিতে এই মন্দির কিন্তু তোমরা ভ্রমণ করে আবার একদিনেই ছুটিতে চলে আসলে আবার একদিনেই ঘুরে চলে যেতে পারবে। কিন্তু 1 ডে ট্যুরের জন্য দারুণ। কিন্তু কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা লাগবে কিন্তু আসতে। আর মন্দিরটা দারুণ কিন্তু। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। দেখো এখানে কিন্তু জুতো পরে মন্দিরে ঢোকা যায় না, তাই জুতো খুলে ঢুকতে হবে। জুতো খুলে এখানে ঢুকতে হবে। আর মন্দিরটা দারুণ কিন্তু লাগে। আর এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, চলো। আর এখানে লেখা আছে, এখানে দেখো তোমাদেরকে একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। দেখো হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ পাথর, কিছু অংশ ইটে তৈরি। এই রত্ন মন্দিরটি ত্রয়োদশ রত্ন 5তলা। মন্দিরের চারিদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাজের পরিবর্তে শালকর যে এবং পদ্মপাপড়ি কারুকার্যযুক্ত পবিত্র গর্ভগৃহ একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। সাহিত্য দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপর দেবী বসে আছেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 সালে তার মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে। তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এর নির্মাণ শেষ করেন। এর বাদবাকি লেখা আছে এখানে, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে ভিতরে যাই, গিয়ে ভিতরটা এবার দর্শন করাই। আর এখানে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে। আর এর পাশেই একটা বাসুদেবের মন্দির আছে। আর এই মন্দিরটা ডিজাইনটা কিন্তু দারুণ, প্রচুর পুরনো মন্দির, ঠিক আছে। 1820 সালে, মানে প্রায় 300 বছর আগের মন্দির। আর মন্দিরে দেখো স্তম্ভগুলি কত সুন্দর, পুরো মনে হচ্ছে না ব্রিটিশ আমলে যে বিদেশে গেলে যেরকম দেখতে পাই সেরকম দেখো। আর মন্দিরের যে বন্ধ খোলা নিয়মগুলি সেগুলো তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। আর মন্দিরের ভিতরটা তোমরা ক্যামেরা ছাড়াই তোমরা প্রবেশ করবে, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে একবার। দেখো ভিতরে মা হংসেশ্বরী রয়েছে। আর এখানে ভোগ প্রসাদের নিয়ম সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, সেগুলো তোমরা এখানে জানতে পারবে। দেখো এখানে সময়গুলি দেওয়া আছে, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সময়গুলি, বন্ধুরা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি যে মা হংসেশ্বরী দেবীকে। দেখতে পাচ্ছ যে হংসেশ্বরী দেবী, যিনি কিন্তু মন্দিরের ভিতরে রয়েছে। আর তোমাদের কাছের বাইরে থেকে দেখাচ্ছি, যেহেতু মন্দির বন্ধ ছিল তাই তোমাদেরকে যতটা পেরেছি বাইরে থেকে মায়ের দর্শন কিন্তু তোমাদেরকে করাচ্ছি। মায়ের দর্শন দেখো কত সুন্দর লাগছে, মায়ের অপরূপ। তোমাদেরকে বলে দিচ্ছি এবারে, তোমরা দেখিয়ে দিচ্ছি ছবিটা, সেই অনুযায়ী তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানেও অনেক মানুষ কিন্তু বসে আছে ভোগ প্রসাদের জন্য। এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় 12:30 থেকে ভোগ। আর ভোগ খাওয়ানোর জন্য কিন্তু মূল্য হচ্ছে 50 টাকা হচ্ছে ভোগ প্রসাদের মূল্য। আর এখানে মানুষরা সব ভোগ প্রসাদের জন্য সব বসে রয়েছে। আর এখান থেকে হচ্ছে ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে, ঠিক আছে। চলো, আর এখানে এসে কিন্তু মানে কোনো রিলস ভিডিও এগুলো করা যায় না। মন্দিরের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর, কিন্তু সুন্দরভাবে করা হয়েছে মন্দিরের পরিবেশটা।
ঠিক আছে, দারুণভাবে কিন্তু এখানে যদি আসো তাহলে কিন্তু সুন্দর প্রকৃতি পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু তোমরা এখানে ঘুরতে পারবে, একদিনে ছোট্ট ট্যুর কিন্তু করতে পারবে। হংসেশ্বরী মন্দিরের পাশেই দেখতে পারবে বাসুদেবের মন্দির। এই মন্দিরটি কিন্তু পুরো পোড়ামাটির টেরাকোটার মন্দির, কিন্তু অপূর্ব সুন্দর। এখানে আসলে কিন্তু বাসুদেবের দর্শন অবশ্যই করো। এই মন্দিরের পাশে কিন্তু হংসেশ্বরী মন্দিরের পাশেই এই মন্দিরটি, এইটা অবশ্যই কিন্তু তোমরা দর্শন করবে। মন্দিরটা কত সুন্দর কিন্তু লাগছে, তোমরা একদিনে কিন্তু মন্দিরটা ঘুরে নিতে পারবে। আর এইখানে মন্দিরের যে ভিডিও বলছে যে ভিডিও করা নাকি অ্যালাউ নেই। আমি মন্দিরে ভিডিও করছিলাম, বলছে যে ভিডিও অ্যালাউ নেই, কার পারমিশন নিয়ে আসো, অনেক কিছু মানে বিভিন্ন করছিল। আর তোমাদেরকে ওই হংসেশ্বরী মন্দির কিন্তু দেখতে পাচ্ছ, এই যে হংসেশ্বরী মন্দিরের পাশেই তোমরা দেখতে পাবে বাসুদেব মন্দির। আর মন্দিরটা কিন্তু সত্যি কথা বলতে অপূর্ব মন্দির, মানে এত সুন্দর মন্দির মানে বলার মতন না। আমার প্রথম দেখা এই সুন্দর মন্দিরটা, কিন্তু দেখো কতগুলো স্তম্ভ রয়েছে, 1 2 3 4 5 6 7, অনেকগুলি স্তম্ভ। দেখো এই মন্দিরের পাশেই রয়েছে যে জমিদার নৃসিংহদেবের যে বাস্তুভিটা, সেই জমিদার বাস্তুভিটা কিন্তু এখানেই দেখতে পারবে। যে যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তার বাস্তুভিটা কিন্তু এইখানেই রয়েছে। রাজা নৃসিংহদেবের যে জমিদার নৃসিংহদেব তার যে পৈতৃক বাড়ি, দেখো এই যে এই অংশটা কিন্তু তার যে রয়েছে এখানে এখনও কিন্তু পড়ে রয়েছে। আর কত সুন্দর অনেক বড় জায়গা কিন্তু এই যে জমিদারি যে ব্যবস্থা, সেই যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি কিন্তু এখনও কিন্তু রয়েছে। দেখো জমিদার বাড়ি কিন্তু এখনও দেখতে পারবে। আর এখানে কিছু অংশ কিন্তু রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আর এটা একটা হংসেশ্বরী ফাউন্ডেশন হয়েছে, মা হংসেশ্বরী ফাউন্ডেশন। আর এই মন্দিরের বাইরে থেকে কিন্তু দেখলে কিন্তু দারুণ সুন্দর লাগে এই মন্দিরটা, অপূর্ব সুন্দর, মানে এক কথায় দারুণ। তার পাশেই রয়েছে বাসুদেব মন্দির। দেখো পোড়ামাটির যে বাসুদেব মন্দির, সেই বাসুদেব মন্দির কিন্তু রয়েছে, সুন্দর কিন্তু করা। আর এইখানেই যে জমিদারির যে আগেকার দিনে যে জমিদারি ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, দেখো। আর সেই জমিদার বাড়ি কিন্তু এইটা। বন্ধুরা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, তোমরা এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6:30 থেকে, মানে 6টা 6:30 থেকে কিন্তু দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আবার 12:30 থেকে বন্ধ হয়, বিকেল 4টেই খোলে। বিকেল 4টে থেকে 6:30 পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। আর এখানে যে ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদ কিন্তু 12:30টার সময় দেওয়া হয়। আর সেই ভোগ প্রসাদের মূল্য কিন্তু 50 টাকা। তোমরা সকালে এসেই আগে ভোগ প্রসাদের যে কুপন আছে মন্দিরের পাশেই কিন্তু কুপন দেয়, সেখান থেকে কিন্তু তোমরা কুপন নিতে পারো এই মন্দিরে। আর এই মন্দিরের ভিতরে কিন্তু অবশ্য বিভিন্ন ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তার জন্য আমাকে একজন কিন্তু মানে ডেকে বললো যে কেন ভিডিও করছো, তাও আমি তাকে বললাম যে করিনি আর করব না, তাই তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা কিন্তু এই মন্দিরটা অবশ্যই ঘুরতে পারো, অনেক সুন্দর কিন্তু এই মন্দিরটা। আর তোমাদেরকে আরও যদি কোনো কিছু জানার থেকে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমাদের যে টাইমটা সেটা স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা টাইমিংটা পুরো একবারে স্ক্রিনেও দেখে নিতে পারো কিন্তু। আর সত্যি কথা বলতে যে একদিনের মধ্যে তোমরা এসে আবার ঘুরে যেতে পারবে। আর মাত্র 20 টাকায়, কলকাতা থেকে মাত্র 20 টাকায় কিন্তু এত সুন্দর একটা স্থানে ভ্রমণ করতে আসা আলাদাই কিন্তু শান্তি, আলাদাই মজা, দারুণ। আর মন্দিরটা সত্যি কথা বলতে সুন্দর কিন্তু, দেখো। আর এর পাশেই কিন্তু রয়েছে গঙ্গা নদী। আর সেই গঙ্গা নদী থেকে এখন তোমাদেরকে ভ্রমণ করে নিয়ে আসবো, দেখো দারুণ কিন্তু লাগছে। আর এখন যেহেতু বেলা 12:30 বেজে গেছে, তাই ভোগ প্রসাদ তো পাইনি, কেন দেরি করেই এসেছি, তাই ভোগ প্রসাদ পাইনি। অবশ্য তোমরা কিন্তু আসলে সকাল সকাল এসে 12:30টার আগে কিন্তু কুপন কেটে নেবে, তাহলে কিন্তু তোমরা ভোগ প্রসাদটা পেয়ে যাবে। আর তোমাদেরকে মায়ের দর্শনও করিয়ে দিচ্ছি। মায়ের দর্শন বাইরে থেকে কাছের উপর থেকে যে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। চলো, কিন্তু তোমরা অবশ্যই এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, মন্দিরের পাশে কিন্তু টয়লেটের ব্যবস্থা এবং পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। আর এখানে খাবার বলতে হচ্ছে হোটেল নেই, তবুও তোমাদের এখানে এমনি চা বিস্কুট টুকিটাকি খাবার জন্য কিন্তু এখানে 2-1টা দোকান কিন্তু রয়েছে। এখানে দোকান পেয়ে যাবে, যে মোমোর দোকান, এরকম 2-1টা দোকান কিন্তু তোমরা পাবে। তাই এখন আমি কিন্তু নদীর পাড়ে চলে এসেছি। আর নদীর পাড়ের দৃশ্যটা কিন্তু সুন্দর লাগছে, এটা গঙ্গা নদী, দেখো কত সুন্দর লাগছে, নৌকা যাচ্ছে। তোমরা কিন্তু হংসেশ্বরী মন্দির থেকে 7-8 মিনিট হেঁটে আসলেই সোজা কিন্তু একদম আসলে দেখতে পাবে গঙ্গা নদী। এই নদীর পাড়েও তোমরা এসে খানিকক্ষণ বসতে পারো, বেশ নিরিবিলি স্থান, দারুণ কিন্তু। দেখো কত সুন্দর নিরিবিলি স্থান, কত সুন্দর লাগে, দেখো নদীর পাড়টা।
এখানে এসেও তোমরা সময় কাটাতে পারো, মন্দির থেকে ভ্রমণ করেও এখানেও তোমরা সময় কাটাতে পারবে। আর সুন্দর কিন্তু স্থান, দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে এসে বেশ আধা ঘন্টার মতো একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করব। দেখো গাছপাট কত সুন্দর লাগে, গাছের শিকড়গুলি চারিদিকে মাছ ধরেছে। দেখো চুনো মাছ, পুঁটি মাছ, গঙ্গা থেকে পুঁটি মাছ ধরেছে, সুন্দর লাগে। দেখো আর এই শীতে যারা ঘোরার প্ল্যান করছেন, একদিনের ঘোরার প্ল্যান করছেন, তারা অবশ্যই চলে আসতে পারেন এই মন্দিরটি, এই স্থানে, যেখানে হচ্ছে গঙ্গাবক্ষের প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও যে ঐতিহাসিক মন্দির, দুটোই কিন্তু একসাথে আপনারা দর্শন করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই সৌন্দর্যময় স্থানটি। কিন্তু সো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। আর তোমার কমেন্ট করে বলো যে আরও কোথায় কোথায় দেখতে যেতে যাও, ঠিক আছে? তোমাদের জন্য বাঙালির উৎসবের পাশাপাশি বাঙালির ভ্রমণের বিভিন্ন ভিডিও আনতে চলেছি, ঠিক আছে? সামনেই শীতকাল, আর শীতকালেই কিন্তু তোমাদের জন্য বিভিন্ন ভ্রমণের ভিডিও আনতে চলেছি। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।